আজকে আমরা আলোচনা করব ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা হচ্ছে যখন ওয়েভ পার্টিকেলের মতো আচরণ করে আর পার্টিকেল ওয়েভের মতো আচরণ করে, এই ঘটনাটা যখন ঘটে তখন সেটাকে আমরা বলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। সাধারণত আমরা ফিজিক্সে যে ঘটনাগুলো দেখি, যেমন কলিশন, দুইটা বডি একটা আরেকটার সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারে, একটা মার্বেল আর একটা মার্বেলকে ধাক্কা দিতে পারে, দিয়ে তার একটার এনার্জি আর একটার এনার্জিতে ট্রান্সফার করে দিতে পারে। এটা হচ্ছে টোটালি পার্টিকেল ক্যারেক্টার, পার্টিকেল ফেনোমেনা। যখন সাইজ অফ দ্য পার্টিকলস আর লার্জ এনাফ, যখন বড় হয় তখন এগুলো সম্ভব হয়। আমরা বলি এগুলোকে ক্লাসিক্যাল ফিজিক্স। নিউটনের কিছু ল তোমরা পড়েছো। ফার্স্ট ল বলছে যে থেমে থাকা বস্তুকে যদি আমরা ধাক্কা দিই তাহলে সেটা চলবে, আর যদি চলতে থাকে তাইলে না থামানো পর্যন্ত সেটা চলতে থাকবে। কিংবা থার্ড ল আছে, প্রতিটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। দিজ আর অল ফ্রম ক্লাসিক্যাল ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্সে যখন পার্টিকেলগুলোর সাইজ অনেক ছোট, আমরা এগুলোকে বলি সাব অ্যাটমিক পার্টিকলস, যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রত্যেকটা সাব অ্যাটমিক পার্টিকলস। তো তারা তাদের মাঝে যেভাবে ইন্টারেকশন করে, তখন দেখা যায় যে একটা কণা, যেমন একটা প্রোটন আর একটা প্রোটনের সাথে যখন ইন্টারেক্ট করছে, সে ক্লাসিক্যাল পার্টিকেলের মতো আচরণ করছে, আর একটা কণাকে সে ধাক্কাও দিতে পারে। আবার এট দ্য সেম টাইম সে কিন্তু ওয়েভের মতো আচরণ করে। নিউট্রন, ইলেকট্রন, এগুলো হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকলস। তো তারা তাদের মধ্যে ইন্টারেকশন করে পার্টিকেল অনুযায়ী, পার্টিকেল যেভাবে আচরণ করে। আবার দেখা যায় অনেক সময় তারা ওয়েভের মতো আচরণ করে। এট দ্য সেম টাইম আমরা জানি আলো একটা ওয়েভ, এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং আলো ওয়েভের যেসব বৈশিষ্ট্য, যেমন ইন্টারফারেন্স, ডিফ্লেকশন, রিফ্লেকশন, পোলারাইজেশন, এগুলো শো করে। এটা হচ্ছে তার ওয়েভের বৈশিষ্ট্য। কিন্তু দেখা যায় যে যখন অ্যাটমিক লেভেলে আলো পৌঁছায়, সূর্য থেকে আলোক রশ্মি যখন একটা ফটোসেলের উপর পড়ে, তখন ফটোসেল থেকে কিন্তু ইলেকট্রন বের হয়ে আসে। এখানে একটা সারফেসে আলো এসে পড়লো আর ইলেকট্রন বের হয়ে গেল। এই যে ঘটনাটা, এটা শুধুমাত্র আলো যদি আলোর মতো আচরণ করতো, ওয়েভের মতো আচরণ করতো, তাইলে একটা ইলেকট্রন বের করা সম্ভব ছিল না। কিন্তু সে এই জায়গাটাতে একটা পার্টিকুলের মতো আচরণ করছে, তখন সেখান থেকে একটা ইলেকট্রনকে বের করে দিচ্ছে অ্যাটমিক অরবিট থেকে, জাস্ট লাইক এ মার্বেল নক্স অ্যানাদার মার্বেল। ঠিক একই রকম ঘটনা। তো এই যে ঘটনাগুলো, কয়েকটা ঘটনার কথা আমরা উল্লেখ করছি একটু পরে, সেই ঘটনাগুলো আসলে gave rise to the concept of wave particle duality, যে অ্যাটমিক লেভেলে আসলে ওয়েভ পার্টিকেলের মতো আচরণ করতে পারে, ওয়েভের মতো আচরণ তো করেই। এট দ্য সেম টাইম পার্টিকেল, তারা পার্টিকেলের মতো আচরণ করে, যেটা স্বাভাবিক ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা ব্যাখ্যা করি। একই সাথে সে ওয়েভের মতো আচরণ করতে পারে একটা পার্টিকেলটা। পার্টিকেল বলতে আমরা এখানে বুঝাচ্ছি সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেল হচ্ছে নিউট্রন, প্রোটন and other atoms of elements, কিংবা ইলেকট্রন, পজিট্রন, এগুলো। তো যে ঘটনাগুলো আসলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির বৈশিষ্ট্য সামনে তুলে ধরে, তার মাঝে অন্যতম হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে এইচ এফ পরিমাণ এনার্জি, যেটা আইনস্টাইনের দেওয়া। এই পরিমাণ এনার্জির একটা ফোটন, একটা লাইট ওয়েভ যদি এসে পড়ে মেটাল সারফেসে, এবং সেই মেটাল সারফেসে একটা ইলেকট্রনকে খুলে নেওয়ার জন্য ফাই পরিমাণ ওয়ার্ক দরকার, যেটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন অফ দ্য টার্গেট ম্যাটেরিয়াল। তাইলে যতটুকু এনার্জি, এইচ এফ পরিমাণ এনার্জি যদি পড়ে, তো পড়ার পরে ওয়ার্ক ফাংশনটা বাদ দিয়ে যা থাকবে সেটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হবে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। সো এই ইকুয়েশনটা আইনস্টাইন দেওয়া, এবং যেটার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, ফটো ইলেকট্রিক এফেক্ট সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য। আইনস্টাইন ব্যাখ্যা করেছেন যে আলো আলো হিসাবে এসে পড়ে না, ওয়েভ হিসেবে এসে পড়ে না, বরঞ্চ এটা হচ্ছে অসংখ্য ওয়েভ পার্টিকুলের সমষ্টি হিসেবে পড়ে, যেটাকে আমরা বলি, ওয়েভ পার্টিকুলকে বলি ফোটন।
নিচে আমরা একটা গ্রাফ দেখছি, সেখানে সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম চারটা এলিমেন্ট ভি স্টপিং পটেনশিয়ালের সাথে ফ্রিকোয়েন্সি দিয়ে গ্রাফ করা হয়েছে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এনার্জি, এবং 5 থেকে 6.2 পর্যন্ত ফ্রিকোয়েন্সি করসপন্ড করে এনার্জির সাথে। সো এনার্জি, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশনের এনার্জি। দেখা যায় সিজিয়ামে সবচেয়ে কম ওয়ার্ক ফাংশন লাগে একটা ইলেকট্রন বের করতে, লিথিয়ামে সবচেয়ে বেশি ওয়ার্ক ফাংশন দরকার হয় একটা ইলেকট্রন বের করার জন্য। তো এই ফটো ইলেকট্রিক এফেক্ট বা পার্টিকেল ডুয়ালিটির একটা প্রকৃষ্ট উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হচ্ছে কম্পটন শিফট বা কম্পটন স্ক্যাটারিং। কম্পটন স্ক্যাটারিং হচ্ছে যখন এক্স রে এসে একটা অ্যাটমে পড়ে, তখন সেখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে আসে, এবং এক্স রেটাও ইলেকট্রনের পাশাপাশি ওই পাশ থেকে অ্যাটমকে ধাক্কা দিয়ে তারপর বের হয়ে যায়। এক্স রে শুরুতে যে এনার্জি নিয়ে আসে, তার শেষে সেই এনার্জিটা কম থাকে, এবং এক্স রে যতটুকু এনার্জি হারায়, যতটুকু এনার্জি লস করে, সেই এনার্জিটুকু ইলেকট্রনের গতিশক্তি হিসেবে ব্যবহৃত হয়। ইলেকট্রন সেই এনার্জিটুকু নিয়ে ছুট লাগায়। তো এক্স রের যে ওয়েভলেংথের যে পার্থক্য, শুরুতে যা আসে এবং শেষে যা ওয়েভলেংথ পাওয়া যায়, সেটার যে পার্থক্য, এই পার্থক্যটা একটা সূত্র দিয়ে প্রকাশ করা হয়। দিস ইজ ইকুয়াল টু এইচ ওভার এমসি। এইচ হচ্ছে এখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, সি হচ্ছে আলোর গতি, ইন্টু 1 মাইনাস কোসাইন ফাই। ফাই হচ্ছে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে ইলেকট্রনটা বের হয়ে যাবে বা এক্স রেটা স্ক্যাটার্ড হবে, সেই অ্যাঙ্গেল। তো এই রাশিগুলোর গুণফল বের করে দিলে আমরা ইনকামিং এক্স রে এবং আউটগোয়িং এক্স রে ওয়েভলেংথের তফাৎটা আমরা বের করতে পারবো। নিচে আমরা একটা ফিগার দেখছি। ফিগারটা হচ্ছে দুইটা পিক ইন্টেন্সিটি অফ এক্স রে। এক্স রে দুইটা পিক ইন্টেন্সিটি দেখাচ্ছে। ফার্স্ট দেখি ওয়েভলেংথটা 70.8 এর মতো, এবং দ্বিতীয় যে পিকটা সেটা হচ্ছে অ্যারাউন্ড 75 পিকোমিটার। পিকোমিটার বলতে 10⁻⁻12 মিটার। প্রথম যেটা এক্স রেটা, প্রথমটার ওয়েভলেংথ কম, পরেরটার ওয়েভলেংথ বেশি। আমরা জানি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেংথ যত কম, তত তার এনার্জি বেশি। সুতরাং পরের এক্স রে ওয়েভলেংথ যেহেতু বেশি, তার এনার্জি কম। তো স্পষ্টত বোঝা যাচ্ছে দুইটা পিক দিয়ে, ইনকামিং একটা এক্স রে ছিল, আউটগোয়িং অ্যানাদার এক্স রে, যেটার ওয়েভলেংথটা বড়, সুতরাং তার এনার্জি কম। এবং কম্পটন একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি ব্যাখ্যা করেছেন যে এই কম্পটন স্ক্যাটারিং এর পরে যে এক্স রেটা চলে যায়, যে এক্স রেটা আউটগোয়িং এক্স রে থেকে তার এনার্জিটা কম থাকে। তো এখানে মূল ঘটনা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা এক্স রে রেঞ্জের, সেটা একটা অ্যাটমে এসে পড়ছে, এবং সেখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। একটা আলো এসে পড়লো, একটা ওয়েভ এসে পড়লো, একটা পার্টিকেল বের হয়ে গেল। So this is another experiment that confirms the wave particle duality. আমরা 3 নাম্বার আরেকটা ঘটনায় যাই, সেটা হচ্ছে আইডিয়াল ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশনের গ্রাফটা যদি আমরা আগে দেখে নিই, তাহলে যেটা স্পষ্ট হবে, এখানে দুইটা কার্ভ দেখা যাচ্ছে। একটা হচ্ছে সলিড লাইন, দ্যাট ইজ দ্য এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস, এবং আরেকটা হচ্ছে ডট 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 ডট, যেটা ক্লাসিক্যাল থিওরি। তো এখানে ওয়েভলেংথের সাথে রেডিয়েন্সি প্লট করা হয়েছে। এই মূল ঘটনাটা হচ্ছে একটা কালো বস্তু, তার উপর আলো এসে পড়লো, তার উপর তাপ, সেটা তাপ অ্যাবজর্ব করলো, তারপরে সেটা আবার তাপটা রেডিয়েট করে। তো রেডিয়েট করলে সেখান থেকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন বের হয়। আমরা যদি সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো এক্স এর দিকে বসাই, তাইলে তার রেডিয়েশন গুলো মাপি, তখন সলিড লাইনের মতো একটা কার্ভ পাওয়া যাবে। এই ঘটনাটা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে, ক্লাসিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। তখন প্ল্যাঙ্ক সাহেব আইনস্টাইনের যে ব্যাখ্যা ছিল ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য, যে লাইট ইজ কম্পোজড অফ স্ট্রিমস অফ ইন্ডিভিজুয়াল ফোটনস, যে ফোটনগুলোর এনার্জি হচ্ছে এইচ এফ, সেইটা ধরে যখন ব্যাখ্যা করলেন, তখন কিন্তু এক্সপেরিমেন্টাল কার্ভটা পুরোপুরি ব্যাখ্যা করা গেল। সো ব্ল্যাক বডি রেডিয়েশন
আইডিয়াল ব্ল্যাকবডি রেডিয়েশন এটা ব্যাখ্যা করা যায় যদি আমরা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা মেনে নেই। আমরা যদি ধরে নেই যে লাইট কনসিস্টস অফ স্ট্রিমস অফ ফোটনস, এবং ফোটনকে আমরা বলি আলোর কণিকা, যার একটার এনার্জি হচ্ছে তার ফ্রিকোয়েন্সির সমান E ইকুয়াল টু এইচ ইন্টু এফ। তো এই জিনিসটা ব্যাখ্যা করেছেন আইনস্টাইন, যেখানে বলছেন উনি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড মানে সংখ্যায়িত, অর্থাৎ এটাকে কিছু সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে। এক একটা সংখ্যা হচ্ছে এক একটা ফোটন। এবং যদি এফ ফ্রিকোয়েন্সির একটা লাইট ওয়েভ থাকে, তাহলে তার একটা ফোটনের এনার্জি হবে এইচ ইন্টু এফ, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আমরা আলোর গতি যেহেতু সি, সুতরাং ফ্রিকোয়েন্সিটা বদলে আমরা দিতে পারি ল্যামডা। যদি বসাইতে চাই তাহলে ল্যামডাও বসাইতে পারি সেখানে, সেই ক্ষেত্রে এইচ এফ বাই ল্যামডা হবে। এগুলো ইকুয়েশন চ্যাপ্টার 32 এন্ড 38-7 এখানে আছে। এগেইন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স থেকে শিফট করে গিয়ে নতুন একটা সায়েন্সের শুরু করেছে, যেটাকে আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স। এবং কোয়ান্টাম মেকানিক্সে দেখা যাচ্ছে অনেকগুলো প্রশ্নের আনসার দিচ্ছে। সেটা হচ্ছে হোয়াই ডু দ্য স্টার্স শাইন, স্টারগুলো কিভাবে জল জল করে। তারপর হোয়াই ডু দ্য এলিমেন্টস এক্সিবিট দ্য অর্ডার দ্যাট ইজ সো অ্যাপারেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল, পর্যায় সারণীতে প্রতিটা এলিমেন্ট এত সুন্দরভাবে কেন সাজানো থাকে, কিভাবে সাজানো থাকে, এটা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা যায়। হাউ টু ট্রানজিস্টরস এন্ড আদার মাইক্রো ইলেকট্রনিক ডিভাইসেস ওয়ার্ক, কিভাবে ট্রানজিস্টর কাজ করে। এবং ট্রানজিস্টর দিয়ে কিন্তু সারা পৃথিবীতে একটা বিপ্লব ঘটে গিয়েছিল, যেটাকে তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলে। আরো প্রশ্নের উত্তর দিতে পারে, যেমন হোয়াই ডাজ কপার কন্ডাক্ট ইলেকট্রিসিটি বাট গ্যাস ডাজ নট, কিংবা কপার ইলেকট্রিসিটি ভালো কন্ডাক্ট করে, সেখানে কাঠ প্লাস্টিক কেন করে না। এই জিনিসগুলো কোয়ান্টাম মেকানিক্স থেকে আনসার দেওয়া যায়। সো দেখা যায় যে আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন ফেনোমেনা, বিভিন্ন ঘটনা, এগুলো এক্সপ্লেন করতে পারে কোয়ান্টাম মেকানিক্সে। এবং সেখানে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে ওয়েভ গুলা পার্টিকুলের মতো কাজ করে, পার্টিকুল গুলো ওয়েভের মতো কাজ করে। আর আরো কিছু ফেনোমেনার কথা আমরা বলছি, তার আগে বলি ওয়েভ ফাংশন একটা জিনিস। কোয়ান্টাম মেকানিক্সে একটা ম্যাটার ওয়েভ, অর্থাৎ একটা পার্টিকুলার ওয়েভকে ডেসক্রাইব করা হয় ওয়েভ ফাংশন দিয়ে। ওয়েভ ফাংশন এটা ডিপেন্ড করে এক্স ওয়াই জেড, অর্থাৎ পজিশন এন্ড টাইমের উপরে। তো আমরা যদি শ্রোডিঙ্গার ইকুয়েশন, একজন সায়েন্টিস্ট তিনি একটা ইকুয়েশন দিয়েছেন, সেটা সলভ করি, সেটা সলভ করলে ওই পার্টিকুলার অবস্থানটা, পার্টিকুলার এনার্জিটা, এগুলো আমরা বের করতে পারি। ঠিক ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা যেমন নিউটনস লজ অফ মোশন সলভ করে একটা বস্তুর অবস্থান, তার অ্যাক্সেলারেশন বের করতে পারি, ঠিক একইভাবে কোয়ান্টাম মেকানিক্সে শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে আমরা একটা বস্তুর অবস্থান, পটেনশিয়াল এনার্জি, এগুলো আমরা বের করতে পারি, মোমেন্টাম বের করতে পারি। এবং কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু ডেফিনেটলি একটা বস্তুর অবস্থান দেওয়া যায় না, সেটাকে একটা প্রবাবিলিটি দিয়ে বের করা হয়, প্রবাবিলিটি দিয়ে প্রকাশ করা হয়। সো ওয়েভ ফাংশন, এটা স্কয়ার যদি আমরা করি, সাই স্কয়ার ইজ কল্ড দ্য প্রবাবিলিটি ডেন্সিটি অফ দ্য ম্যাটার ওয়েভ। এবং এই প্রবাবিলিটি ডেন্সিটি দিয়েই আমরা বুঝতে পারি যে বস্তুটা কোথায় আছে। হাইজেনবার্গস প্রিন্সিপাল হচ্ছে যে আমরা কিন্তু it is not possible to measure the position and the momentum of particles simultaneously with unlimited precision. আমরা একটা বস্তুর অবস্থান এবং তার ভরবেগ একই সাথে খুব প্রিসাইজলি মাপতে পারি না, তার মাঝে একটা লিমিটেশন আছে। তো এই লিমিটেশনটার মান হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে টুয়াইস পাই দিয়ে ভাগ করলে যত হয় তত, আমরা এটাকে বলি এইচ কাট। তো এখানে আমরা হাইজেনবার্গস প্রিন্সিপালের তিনটা সূত্র দেখতে পাচ্ছি, তিনটা কম্পোনেন্ট, এক্স ওয়াই এবং জেড এর জন্য। তো মোট কথা হচ্ছে ডেল্টা এক্স মানে আনসার্টেনটি ইন এক্স বা পজিশনের আনসার্টেনটি,
অর্থাৎ বস্তুটা যদি পজিশন 1-এ থাকে এবং 2-তে থাকে, তখন তাদের মধ্যে যে তফাৎ এবং পজিশন 1-এ তার মোমেন্টাম, পজিশন 2-তে তার মোমেন্টাম, তার যে তফাৎ সেটা হচ্ছে ডেল্টা পি। সো সেই ডেল্টা পি এবং ডেল্টা এক্স যদি আমরা গুণ করি, সব সময় দেখা যায় this is greater than 0 and this is greater than or equal to h cut. This is Heisenberg's principle. Potential step and barrier tunneling, এটা দুটো কোয়ান্টাম ফেনোমেনা, দুটো কোয়ান্টাম ঘটনা। পটেনশিয়াল স্টেপ হচ্ছে, স্টেপ মানে একটা ডাউন জায়গা আমরা ধরতে পারি। পটেনশিয়াল হলো আমরা যেমন আর্থে পটেনশিয়াল অনুভব করি, এটাকে বলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, তেমনি একটা অ্যাটমের ভিতরে ইলেকট্রনগুলো একটা পটেনশিয়াল অনুভব করে, এটা হচ্ছে তার অ্যাট্রাকটিভ একটা পটেনশিয়াল। সায়েন্সে এটাকে রূপক অর্থে প্রকাশ করা হয় একটা কুয়ার মতো, যেন ইলেকট্রনটা অ্যাটমের একটা কুয়ার মধ্যে আছে। তো দেখা যায় একটা ইলেকট্রনের এনার্জি যদি স্টেপ বা কুয়াটার উচ্চতা থেকে বেশি হয়, তাহলে সেটা বের হয়ে যেতে পারে। কোয়ান্টাম মেকানিক্সে দেখা যায় যে সেটা বের হতেও পারে, আবার কিছুটা রিফ্লেক্টও করতে পারে, যেটা ক্লাসিক্যাল ফিজিক্সে ইম্পসিবল। ব্যারিয়ার টানেলিং আরেকটা জিনিস একই রকম, যে একটা ইলেকট্রন যদি এরকম একটা টানেলের ভিতরে থাকে, তাইলে আমরা ছবিটা একটু দেখি, বাম পাশের ছবিটা খেয়াল করি আমরা, একটা ইলেকট্রন একটা টানেলের ভিতরে আছে, ইলেকট্রনের এনার্জি যতটুকু সেটা টানেলের উচ্চতার থেকে ছোট, তাইলে ক্লাসিক্যালি আমাদের সাধারণ কমন সেন্সে ইলেকট্রনটা ওই টানেলটা ভেদ করে ওইটা ক্রস করে যেতে পারবে না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে ডান দিকের ছবিটা আমরা দেখি, আমরা যদি সাই হিসাব করি, সাই স্কোয়ারটা ক্যালকুলেট করি শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে, বাম পাশে দেখা যায় যে প্রবাবিলিটি ডেনসিটি অনেক বেশি, কিন্তু ডান পাশে এট দ্য সেম টাইম প্রবাবিলিটি ডেনসিটি আছে। তার মানে হলো ইলেকট্রনটা এই ব্যারিয়ারটা ভেদ করে চলে যেতে পারে, ছিদ্র করে বের হয়ে যেতে পারে। তো এই যে ঘটনাটা, এটা হচ্ছে আমরা ক্লাসিক্যালি যদি কল্পনা করি, একটা ঘরের ভিতরে উঁচু একটা দেয়াল দিয়ে একটা টেনিস বল আটকায় রাখা হয়েছে, যেটা টেনিস বলকে বাউন্স করলে তার যে উঁচু দেওয়াল, সেই দেয়ালে সমান উচ্চতায় উঠছে না, অথচ সে ওয়ালটা ভেদ করে অপর পাশে চলে যাচ্ছে, এরকম একটা ঘটনা। এগুলো কোয়ান্টাম মেকানিক্সে হরহামেশা ঘটে। দিস ইজ কল্ড ব্যারিয়ার টানেলিং। তো এই সব কিছু মিলায়ে আজকের পড়া এতটুকুই। আমরা যে যে জিনিসগুলো একটু দেখলাম, সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কাকে বলে, তারপরে কয়েকটা ঘটনার কথা আমরা বললাম যেগুলো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কনফার্ম করে, যেমন ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন স্ক্যাটারিং, ব্ল্যাক বডি রেডিয়েশন। সবশেষে আমরা দেখলাম হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কাকে বলে, আর potential step, barrier tunneling, these two quantum mechanical phenomena. তো আজকে এখানে শেষ করছি। আমি এই লেকচার আর এর আগে একটা ক্লাস নোট দিয়েছি, তারও আগে হোয়াইট বোর্ড শেয়ার করেছি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির উপরে, তিনটার উপরে ভিত্তি করে একটা 10 মার্কের একটা এমসিকিউ, টেস্ট ইওর নলেজ এমসিকিউ দিয়ে দিচ্ছি। তুমি এগুলো পড়ার পরে এবং ভিডিওটা দেখার পরে এই প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করবা। প্রতিটা প্রশ্ন আনসার দেওয়ার সাথে সাথে তোমাকে কারেক্ট আনসারটা দেখে দেবে, সুতরাং তোমার যদি ভুল হয় তুমি সেটা বের করে নিতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসরুমে সেখানে কমেন্ট করো। ভালো থেকো সবাই।